উত্তরায় সংঘর্ষে 22 জন গুলিবিদ্ধ। এদিকে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। জানাবো উত্তপ্ত সারা দেশ, সংঘর্ষে নিহত 12। বরিশালে প্রতিমন্ত্রীর বাড়ি ও দুদক অফিসে হামলা, নগর জুড়ে তাণ্ডব। এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় সংঘর্ষে 22 জন গুলিবিদ্ধ। রাজধানী উত্তরায় আজ রোববার দুপুর 12টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে 22 জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরা আধুনিক হাসপাতালে 9 জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ 13 জন চিকিৎসাধীন রয়েছেন। দুপুর 12টার দিকে আজমপুরে বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কেঁদানি গ্যাসের শেল ছোড়ে। বেলা 1টার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দিন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়ক মহাসড়ক দখলে নেন বিক্ষোভকারীরা। সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রোববার 4 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ আহমদ শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন সহ পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত 19 জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সর্বশেষ শনিবার 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। উত্তপ্ত সারা দেশ, সংঘর্ষে নিহত 12। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারের পদত্যাগ দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাবনা শহর। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের উপর চালানো গুলিতে 3 জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জ ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। রোববার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রোববার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় 2 জন নিহত হয়েছেন। নিহত একজনের নাম মনিরুল ইসলাম 34। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার হোমের লাশ এন্ট্রি করেন ইনচার্জ মিজানুর রহমান। এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। বরিশালে মহানগরের 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে রোববার 4 আগস্ট দুপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, নগরের করিম কুটির এলাকায় আন্দোলনকারীরা আকস্মিক হামলা চালায়। এই সময় সেখানে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতা টুটুলকে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশের সঙ্গে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য সহ ১০ জন। সিরাজগঞ্জে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ৪ আগস্ট সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় শহরের বাজার স্টেশন, SS রোড, মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। বরিশালে প্রতিমন্ত্রীর বাড়ি ও দুদক অফিসে হামলা, নগর জুড়ে তাণ্ডব। বরিশালে বটতলা নবগ্রাম রোড এলাকায় থাকা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এবং দুর্নীতি দমন কমিশনের অফিস হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলা ভাঙচুর সহ তাণ্ডব চালানো হয়েছে নগর জুড়ে। প্রতিমন্ত্রীর বাড়ির সামনে থাকা 25টির মতো মোটরসাইকেল জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। আবার বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্যারিকেড ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় দুদক কর্মকর্তারা। পরে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দুদক কর্মকর্তাদের উদ্ধার করে। এর আগে বেলা 12:30টায় নগরের সদর রোডে থাকা বিএনপি অফিসে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পাল্টা হিসেবে নগরের C&B এলাকায় থাকা আওয়ামী লীগের একটি অফিস জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এদিকে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দখলে রেখেছে শিক্ষার্থীরা। চৌমাথা এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল। নগরের বিভিন্ন এলাকায় উঠেছে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। নগরের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। বাঙালি চিরকালে বিদ্রোহী। ইতিহাসের কোনো পর্বে সে কোনো পরাধীনতাকে বেশি দিন মেনে নেয়নি। উপমহাদেশের ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে দূরে হওয়ায় এবং 350 নদী ও রাজমহল পাহাড় দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা কেন্দ্রের বিরুদ্ধে প্রায় সব সময় বিদ্রোহ বজায় রেখেছে। সেদিনের ব্রিটিশ আমলেও ফকির বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, তৃতীয় বিদ্রোহ, বঙ্গভঙ্গ আন্দোলন, অনুশীলন সমিতি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং পরবর্তী সময়ে 52 রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, নকশাল আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এসব তার প্রমাণ। ব্রিটিশকে প্রথম কলকাতা ছাড়া ও পরে ভারত ছাড়া করেছিল মুখ্যত বাঙালিরাই। বাঙালির বিদ্রোহী মনোভাবের আরও একটি কারণ আছে। বাইরে থেকে যত নিরীহ আর শান্তই মনে হোক, বাঙালির ভেতরে রয়েছে এক জ্বলিত ইস্পাত। ইতিহাসের বাঁকে বাঁকে সে তার স্বাক্ষর রেখেছে। এরশাদের পতনের সময় আমি এক বন্ধুকে রসিকতা করে বলেছিলাম, কোন একনায়কতন্ত্রী শাসনকে বাঙালি 10 বছরের বেশি সহ্য করতে পারে না। আইয়ুব খানকে 10 বছরের বেশি সহ্য করেনি। এরশাদকে 9 বছরের মাথায় বিদায় করেছে। পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্র হত্যার দায়ে 7 বছরের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করেছে। 1991 সালে আমরা গণতন্ত্রের যোগ্যতা ছাড়া গণতন্ত্র পেয়ে যাই। এর ফল যা হওয়ার তাই হয়। দেশের প্রধান দুটি দল পালাক্রমে অতীতের একনায়কতন্ত্রীদের ধারায় নিখাত স্বৈরাচারীদের মতো দেশ শাসন শুরু করে। ফলে সেই উদগ্র ক্ষমতা লিপ্সার মুখে গণতন্ত্রের মহান স্বপ্ন উল্টে রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়তে পরিণত হয়। পরিস্থিতির ক্রমাবনতির মুখে বাংলাদেশ প্রায় 2টি দেশ বিভক্ত হয়ে যায় ও গৃহযুদ্ধের মতো অবস্থায় এসে পড়ে। সামরিক বাহিনী সমর্থিত সরকারের পর 2008 সালে বর্তমান সরকার বিপুল ভোটে জয়লাভ করলে দেশবাসীর দ্বারা ব্যাপকভাবে অভিনন্দিত হয়। কিন্তু এরপরই তাদের ভেতর উচ্চাকাঙ্ক্ষা দেখা দিতে শুরু করে। বছর 10 আগে কোনো এক অনুষ্ঠানে বর্তমান সরকার প্রধানের শিক্ষক ও অতি নিকটজন অধ্যাপক আনিসুজ্জামান জানিয়েছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের নৈতিক স্বপ্ন অর্জিত হয়নি। খুব সম্ভবত সেই সময় দেশে অব্যাহত দুর্নীতির চক্রবৃদ্ধি দেখে গভীর দুঃখ থেকেই তিনি কথাগুলো বলেছিলেন। শুধু একালে নয়, বাঙালির নৈতিকতার খুব একটা সুনাম কোনো সময়ই ছিল না। জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জীবনীতে ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তে, ব্রিটিশ লেখক ও অফিসারদের রচনায় বা আমাদের দৈনন্দিন জীবনে এই অনৈতিকতার হাজারো চিত্র আমরা অহরহ পাই। এদেশের বিপুল সংখ্যক মানুষের নৈতিক মান এমন প্রশ্নবিদ্ধ, সে দেশের কোনো দলীয় সরকারের নেতৃত্বে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ভাবাও কঠিন। এই কারণে 1991 নির্বাচনের সময় থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দলেই ঐক্যমত্যে আসে। তত্ত্বাবধায়ক সরকারকে সুষ্ঠু নির্বাচন হওয়ার একমাত্র নিশ্চয়তা মনে করে 1996 সালে বর্তমান প্রধানমন্ত্রী ব্যাপক চাপ সৃষ্টি করে তৎকালীন সরকারের ধারা পদ্ধতিটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করিয়ে নেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক আন্দোলন করেছিলেন, তিনি স্বয়ং উদ্যোগী হয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে 2014 সালে ক্ষমতাসীন সরকারের হাতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অর্পণ করেন। এতে একটা ব্যাপার নিশ্চিত হয় যে চাইলে ক্ষমতাসীন সরকার কারচুপির মাধ্যমে প্রতিটি নির্বাচনে জিততে ও যত দিন খুশি ক্ষমতায় অধিষ্ঠিত থাকার সুযোগ নিতে পারবে। হলেও তাই একের পর এক অবিশ্বাসযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে বর্তমান সরকার নির্বিঘ্নে একচ্ছত্র ক্ষমতায় দেশ শাসন করে চলল। অনন্তকাল ক্ষমতায় থাকার সুযোগ একদিন থেকে গভীর স্বস্তির ব্যাপার হলেও আরেক দিক থেকে খুবই বিপজ্জনক। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, তাই এই ক্ষমতা যেন চিরস্থায়ী হয় এমনই একটা দুর্পরণেও আকাঙ্ক্ষা শেক্সপিয়ারের ম্যাকবেথের মতো ক্ষমতাসীন ব্যক্তিদের হৃদয়কে লুব্ধ করে তুলতে থাকে। হয়েছেও তাই। ধীরে ধীরে নিপুণ কৌশলে বিপুল জবাবদিহিহীন সুযোগ সুবিধার বিনিময়ে রাষ্ট্রের প্রায় প্রতিটি অঙ্গকে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র ও অনেকাংশে বিচার বিভাগকে তারা সম্পূর্ণভাবে বশীভূত করে ফেলেছে। দলের লাখ লাখ কর্মীকে নির্বিচারে সন্ত্রাস, লুণ্ঠন, ছিনতাই এসবের সুযোগ দিয়ে দেশকে অপ্রতিহত লুণ্ঠনের সাম্রাজ্য করে ফেলা হয়েছে। আজ দেশে এমন মানুষ খুব কমই আছে যারা প্রতি মুহূর্তে এসব দুর্নীতি আর নিগ্রহে নিষ্পেষিত হচ্ছে না। সাধারণ মানুষ তাদের নিরাপদ আশ্রয়স্থল হারিয়ে অসহায়ের মতো ইতি উতি ত্রাণকর্তা খুঁজছে। শুধু গড়পড়তা মানুষ নয়, যারা লুণ্ঠনকারী তারাও অন্যান্য লুণ্ঠনকারীদের হাতে লুণ্ঠিত হচ্ছে। এমন মাস্য অন্যায়ের ভেতর হয়ে দেশের ছাত্র সমাজ বৈষম্যমূলক কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা ঘটালো। তাদের দাবি আদৌ অযৌক্তিক ছিল না। সরকার যে তাদের দাবি এত চট জলদি এবং প্রায় পুরোপুরি মেনে নিল, এটাই প্রমাণ করেছে ছাত্র সম্প্রদায়ের দাবি কতটা যৌক্তিক ছিল। সরকার প্রথমে ছাত্রদের সঙ্গে আন্তরিকভাবে আলাপ আলোচনা করে এর একটা সমাধান অনায়াসে বের করতে পারত, কিন্তু অধিকাংশ মানুষই মহাভারতের কর্ণের মতো জীবনের সঙ্গীনতম মুহূর্তে নিজের সবচেয়ে অমোঘ অস্ত্রটির কথা ভুলে যায়। দীর্ঘদিনের ক্ষমতার প্রতাপ ও শক্তির দম্ভ ও অহমিকার কারণে তার সম্ভবত সেই পথ নেননি। তারা বেছে নিলেন শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।